হ্যালো, নমস্কার টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকীতে নীল মানুষের গল্প তৃতীয় পর্ব কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। এখন আমি ইউটিউবে এই গল্পগুলো ছাড়ছি, তার সাথে স্পটিফাইতে আমার এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা সবসময় পাবেন। একদিন আগে শুরু করতে চললাম ঘটনাটি। রণজয় বলল, বাবা মা আবার তৈরি করা যায় নাকি? কি বুদ্ধি আপনার? এবার দুজন লোক একসঙ্গে চেপে ধরল রণজয়কে। রণজয় একটা ঘুষি মারল একজনের মুখে। সে ছিটকে যেতেই সে অন্যজনের পেটে ধু মারল মাথা দিয়ে। এখন যেন তার গায়ে অসুরের মতন শক্তি, কিন্তু যতই জোর থাক চারজন একসাথে আক্রমণ করায় সে আর পারল না, পড়ে গেল মাটিতে। একজন তার বুকে চেপে বসে নাকের ওপর ঘুষি মারছে। সব কিছু অন্ধকার হয়ে গেল তার চোখে। রণজয় কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। আবার চোখ মেলে দেখল লোকগুলো তাকে ছেঁচড়াতে নিয়ে যাচ্ছে সেই গোল জিনিসটার দিকে। তারপর ধরাধরি করে তাকে ভেতরে ঢুকিয়ে নিল। রণজয়ের আর নিস্তার নেই, তাকে চলে যেতে হবে কোনো অচেনা অদ্ভুত জায়গায়। এই পৃথিবীকে আর দেখতে পাবে না সে। লম্বা লোকটি তখন ভেতর থেকে দরজা বন্ধ করতে যাচ্ছে। রণজয় শেষ শক্তিতে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। লম্বা লোকটিকে এক ধাক্কা দিয়ে সে লাফিয়ে পড়ল মাটিতে। লম্বা লোকটিও নিচে পড়ে গেছে, কিন্তু সে উঠবার আগেই রণজয় দৌড়াতে শুরু করলো নদীর দিকে। হঠাৎ তার মনে পড়েছে, নদীতে ঝাঁপিয়ে পড়লেই সে একমাত্র বেঁচে যেতে পারে। জলের মধ্যে এদের আগুন অস্ত্র কোনো কাজে লাগবে না। তাছাড়া এরা বোধ হয় সাঁতার জানে না। এদের একজন জলে ডুবেই তো মরেছে। লম্বা লোকটি রণজয়কে প্রায় ধরে ফেলেছিল, তার আগেই সে ঝাঁপিয়ে পড়ল জলে। সে এত ভালো সাঁতার জানে যে এরা জলে নামলেও তাকে ধরতে পারবে না। রণজয় এক ডুব দিয়ে চলে গেল জলের গভীরে। অনেকখানি দূর গিয়ে সে যখন দম নেবার জন্য আবার মাথা তুলল, দেখতে পেল যে লম্বা লোকটির পাশে অন্য লোকগুলো এসে দাঁড়িয়েছে, কিন্তু তারা জলে নামেনি। ওরা বিজ্ঞানের এত বেশি উন্নত করেছে বটে, তবু জলকে ভয় পায়। হয়তো ওদের গ্রহে এরকম নদীই নেই। লোকগুলো কিছুক্ষণ সেইখানে অপেক্ষা করে তারপর আবার ফিরে গেল গোল জিনিসটার কাছে। একটু বাদেই সেটা উড়তে উড়তে চলে এলো নদীর ওপরে, রণজয়ের ঠিক মাথার কাছে। রণজয় আবার ডুব দিল। শো শো করে ডুব সাঁতার কেটে এগিয়ে যেতে লাগলো স্রোতের সঙ্গে। আবার মাথা তুলতেই গেল জিনিসটা তেড়ে এলো তার দিকে। সেটা থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে, যেন মাছের মতো রণজয়কে গেঁথে জল থেকে তুলে নেবে। বুক ভর্তি নিঃশ্বাস নিয়ে রণজয় ডুবে গেল অনেক নিচে। বহুক্ষণ পর্যন্ত চলল এইরকম। রণজয় হাঁপিয়ে পড়েছে, দম ফুরিয়ে যাচ্ছে, তবু সে হার মানবে না। পড়ে লাগলো। ফুটে উঠবার সঙ্গে সঙ্গে এর লড়াই শেষ হলো। গোল জিনিসটা আর অপেক্ষা করলো না, সোজা উঠে গেল উপরের দিকে। কি অসম্ভব তীব্র গতি! প্রায় চোখের নিমেষে মিলিয়ে গেল মহাশূন্যে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশ্চিত হয়ে রণজয় আস্তে আস্তে চলে এলো তীরের দিকে। উপরে উঠে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, এত ক্লান্ত যে ধপ করে মাটিতে পড়ে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। আকাশ এখন পরিষ্কার, অল্প অল্প আলো ফুটেছে, তারারা সব বিদায় নিয়েছে। ভোরের আকাশ কি সুন্দর দেখায়, অথচ ওই আকাশে কত রকম রহস্য আছে কে জানে।
ওই আকাশ। বেড়াতে যেতে কার না ইচ্ছা করে, কিন্তু ওই লোকগুলো তাকে নিয়ে যেতে চেয়েছিল এমন একটা জায়গায় যেখানে নদী নেই, যেখানকার লোক মা বাবা কাকে বলে জানে না। সেখানকার চেয়ে এই পৃথিবী অনেক ভালো। তারপর রণজয় তাকালো নিজের হাত পায়ের দিকে। তার সারা শরীর এখন নীল। সে এখন আর মানুষের মতন নয়। কেউ আর তাকে আপন করে নেবে না। হয়তো ছেলেরা তাকে দেখে ঢিল ছুড়বে, বাচ্চারা তাকে দেখে ভয় পাবে। রণজয়ের কান্না পেয়ে গেল। একা একা খানিকক্ষণ কাঁদল সে। তারপর চোখ মুছে ভাবল, আর যে যাই ভাবুক, আমার মা বাবাও কি আমাকে দূরে সরিয়ে রাখবে? না, তা হতেই পারে না। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পিছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশ বনে নাকি রাত্রিবেলা শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতন গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে ও মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটা দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরেই মনে হলো চোর নয়, এটা দৈত্য কিংবা বক রাক্ষস। লোকটা দৈত্যর মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল। দৈত্যটা তার নাম জানলো কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না, তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তখনই বাড়ির দিকে দৌড়ালো। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটলো। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যের উদ্দেশ্যে বলল, এক লাথি দিদিকে দেব না, ছাই দেব। ভূত আমার পুত, পেতনি আমার ঝিং, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? পাপু দিদির চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই বাবু, তুই কার সঙ্গে কথা বলছিস? পাপু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেললো। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। কেন? আমাকে আবার দৈত্যের কি দরকার পড়লো? এই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে। পাপু জিভ ভেঙে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়িয়ে পাপুর আবার দারুণ উৎসাহ হয়ে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে? চিত্রা মনে হলো কেউ যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে কে ওখানে? সবে মাত্র সন্ধে হয়েছে, একটু একটু, এখনো আকাশের আলো যায়নি। এখনই আর কি চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে।
আবার জিজ্ঞেস করলো, কে? পাপু বলল, দিদি যেও না, সত্যি 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 দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকলো, চিত্রা শোনো। চিত্রা একবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাড়ের মধ্যে থেকে কথা বলছে, কিন্তু কে তার নাম ধরে ডাকছে। সে আবার বলল, কে ওখানে, কে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো।